ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, গোলপার্ক থেকে প্রকাশিত শতরূপে সারদা। আজ পাঠ করব ভারতের স্বাধীনতা সংগ্রাম, শ্রী মায়ের দৃষ্টিভঙ্গি। লিখেছেন জীবন মুখোপাধ্যায় মহাশয়, অধ্যাপক, ইতিহাস বিভাগ, বিদ্যাসাগর কলেজ, কলকাতা। পাঠ করছি ভারতের স্বাধীনতা সংগ্রাম, শ্রী মায়ের দৃষ্টিভঙ্গির চতুর্থ পর্ব। বিংশ শতাব্দীর প্রথম দিকে মায়ের কাছে মন্ত্র দীক্ষা গ্রহণ করলেন স্বদেশী আন্দোলনে যোগদানকারী বিভূতিভূষণ ঘোষ। স্বাধীনতা সংগ্রামে বিজয় কৃষ্ণ বসু এবং স্বদেশী যুগে রাজনৈতিক কারণে স্কুল থেকে বিতাড়িত ছাত্র এবং পরবর্তীকালে বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী ও আনন্দবাজার পত্রিকার সম্পাদক সত্যেন্দ্রনাথ মজুমদার। এই সময় মাকে দর্শন করে গেলেন অনুশীলন সমিতির সক্রিয় সদস্য রাধিকা মোহন গোস্বামী, অর্থাৎ স্বামী সুন্দরানন্দ। দীক্ষা নিলেন অনুশীলন সমিতির ধীরেন দাশগুপ্ত, অর্থাৎ স্বামী সম্বুদ্ধানন্দ, নগেন সরকার, অর্থাৎ স্বামী সহজানন্দ, কর্ণাট কুমার চৌধুরী, তমলুকের বিখ্যাত গান্ধীবাদী নেতা রজনীকান্ত প্রামাণিক, বিশ্বেশ্বর চট্টোপাধ্যায়, অর্থাৎ স্বামী তপানন্দ, অনুশীলন সমিতির প্রাক্তন বিপ্লবী ঈশ্বর মহারাজ, অর্থাৎ স্বামী মুক্তেশ্বরানন্দ, শ্রীহট্টে সুপাতলা গ্রামের যতীন্দ্র দত্ত, বরিশালের দুর্গাপুর গ্রামের মতিলাল বিশ্বাস, অনুশীলন সমিতির নিতাই দাস, অর্থাৎ স্বামী বলদেবানন্দ, খ্যাতনামা বিপ্লবী নায়ক মাখনলাল সেন ও তার পত্নী মৃন্ময়ী দেবী এবং আরও অনেকে। পূর্বে উল্লেখিত স্বামী চিন্ময়ানন্দ বা শচীন্দ্রনাথ সেন ছিলেন মাখনলাল সেনের ভ্রাতুষ্পুত্র। ১৩ বছর বয়সে বিবাহের মাত্র ২৮ দিন পরে বিধবা হয়ে ভারাক্রান্ত হৃদয় নিয়ে বরিশাল জেলার বান্ড্রিপাড়া গ্রামের বিখ্যাত কংগ্রেস কর্মী যোগেন্দ্রনাথ গুহ ঠাকুর তার কন্যা প্রফুল্লমুখী বসু ১৯১৪ খ্রিস্টাব্দে ১৬ বছর বয়সে ছুটে গিয়েছিলেন শ্রী শ্রী মা এবং স্বামী প্রেমানন্দের কাছে। শ্রী মা তাকে দেখেই বলে ওঠেন, অত নিরাশ কেন মা? তুমি তো তুচ্ছ নও, ঠাকুর তোমাকে দিয়ে অনেক কাজ করিয়ে নেবেন। মায়ের ভবিষ্যৎবাণী ব্যর্থ হয়নি। অসহযোগ আন্দোলন এবং তৎপরবর্তীকালে বাংলার নারী স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে প্রফুল্লমুখী বসু একটি উল্লেখযোগ্য নাম। কুমিল্লা, হিজলি, বহরমপুর প্রভৃতি নানা জেলে তিনি বন্দী ছিলেন। স্বাধীনতা অর্জনের পর কুমিল্লার সারদা দেবী মহিলা সমিতির তিনি প্রাণ শক্তি ছিলেন। ১৩২৫ বঙ্গাব্দের ১৩ই শ্রাবণ মায়ের কাছে মন্ত্র দীক্ষা পেলেন ঢাকা জেলার আউটশাহী গ্রামের স্বাধীনতা সংগ্রামী ও ভক্ত রাজেন্দ্র ভূষণ গুপ্তের পত্নী শ্রীমতী গিরিজা গুপ্তা। নারী সংগঠন, গঠনমূলক কার্যাদি ও স্বাধীনতা সংগ্রামে তিনি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন। রাজনৈতিক ডাকাতি, গুপ্ত হত্যা প্রভৃতি নীতিগত প্রশ্নে ১৯১৩ খ্রিস্টাব্দে অনুশীলন সমিতির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন তরুণ দেশপ্রেমিক ও পরবর্তীকালে প্রখ্যাত গান্ধীবাদী জননায়ক ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ১৯১৬ খ্রিস্টাব্দের ১৩ই সেপ্টেম্বর তিনি মাকে দর্শন করতে এলেন। এ সম্পর্কে তিনি বলছেন, শ্রী মায়ের পায়ে মাথা রেখে চরণ বন্দনারও সুযোগ পেয়েছি এবং আমার পরম সৌভাগ্য
যে শ্রী শ্রী মা আমার মাথায় হাত রেখে সেদিন আশীর্বাদ করেছিলেন। সেদিনের স্মৃতি আমার জীবনের অক্ষয় সম্পদ। আমি জীবনে যখনই কোনো কঠিন সমস্যার সম্মুখীন হয়েছি বা এখনো হই, তখন সেই মুহূর্তটি আমি স্মরণ করি। আমি শ্রী শ্রী মায়ের চরণে মাথা রেখে প্রণাম করছি এবং তিনি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করছেন। তার মতে শ্রীমা মানুষ নন, সাক্ষাৎ ভগবতী, যুগাবতারের লীলা সঙ্গিনী। বিখ্যাত বিপ্লবী নায়ক যতীন্দ্রনাথ মুখার্জি অর্থাৎ বাঘা যতীন মায়ের কাছে নিয়মিত যাতায়াত করতেন ও আশীর্বাদ পেতেন। বাঘা যতীনের ঘনিষ্ঠ সহকর্মী পঞ্চানন চক্রবর্তী জানান যে পলাতক অবস্থায় মহানায়ক যতীন্দ্রনাথ 1915 খ্রিস্টাব্দে বাগনান হইতে বালেশ্বর যাত্রাকালে স্টেশনে শুনিতে পান শ্রীমা সারদা দেবী ওই ট্রেনে কোথাও যাইতেছেন। তিনি সকল বিপদ তুচ্ছ করিয়া মায়ের কাছে ছুটিয়া যান এবং তাহার আশীর্বাদ লইয়া যান। এই প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে যে বিখ্যাত বুড়িবালাম যুদ্ধের বীর নায়ক বাঘা যতীন 1915 খ্রিস্টাব্দের 10ই সেপ্টেম্বর বালেশ্বর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রথম মহাযুদ্ধ চলাকালে জেল, জরিমানা, ফাঁসি, দ্য ডিফেন্স অব ইন্ডিয়া অ্যাক্ট, ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 5 1915 প্রবর্তন, অর্থাৎ বিনা বিচারে ব্যাপক গ্রেপ্তার ও অন্তরীণ করে রাখার অধিকার, এবং 1818 খ্রিস্টাব্দে স্বৈরাচারী 3 নম্বর বেঙ্গল স্টেট প্রিজনার্স রেগুলেশন অ্যাক্টের পুনঃপ্রবর্তন দ্বারাও বিপ্লববাদ দমন করা সম্ভব হল না। সরকারি দমননীতির সঙ্গে তখন চলছিল দেশজোড়া অভাব, অনটন, দুর্ভিক্ষ ও খাদ্যাভাব। কথা প্রসঙ্গে মা এ সময় বলেছিলেন, ঠাকুর যখনই আসেন তখনই এরূপ হয়ে থাকে। আরো কত কি হবে, ওদের ধ্বংস হবে, নিজেদের রাজ্য নিজেদের হবে। ভারত জার্মান ষড়যন্ত্রকে কার্যকরী করার জন্য বিপ্লবী অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় দূর সম্পর্কীয় পিসিমা বিধবা ননিবালা দেবী এগিয়ে এলেন। দেশপ্রেমের তাগিদে 24 বছরের বিধবা সেদিন সিথিতে সিঁদুর পরতেও কুণ্ঠিত হননি। মায়ের মন্ত্র শিষ্য রামচন্দ্র মজুমদার 1915 খ্রিস্টাব্দে 3 নম্বর রেগুলেশনে বন্দী হলে তার কাছে গচ্ছিত মাউজার পিস্তলটি কোথায় আছে জানার জন্য বিধবা ননিবালা দেবী তার স্ত্রী সেজে জেলে তার সঙ্গে দেখা করেন। 1917 খ্রিস্টাব্দে পেশোয়ার থেকে বন্দী করে তাকে কাশিতে আনা হল। অকথ্য নির্যাতন সত্ত্বেও তার কাছ থেকে কোনো স্বীকারোক্তি আদায় করা সম্ভব হল না। তখন তাকে কলকাতা প্রেসিডেন্সি জেলে স্থানান্তরিত করা হল। এখানে আহারাদি বন্ধ করে দিলেন তিনি। পুলিশের বহু কর্তা ব্যক্তির অনুরোধেও কিছু হল না। কলকাতায় ইলিসিয়াম রোতে গোয়েন্দা পুলিশের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট গোল্ডি তাকে বারংবার প্রতিশ্রুতি দিলেন যে তিনি আহারাদি করুন, এটা তিনি চান, এবং এজন্য তিনি ননিবালা দেবী যে কোনো ইচ্ছা পূরণে রাজি আছেন। ননিবালা দেবী বললেন, আমাকে বাগবাজারে রামকৃষ্ণ পরমহংসদেবের স্ত্রীর কাছে রেখে দিন, তাহলে খাবো। আপনি দরখাস্ত লিখে দিন। ননিবালা দেবী তৎক্ষণাৎ দরখাস্ত লিখে দিলেন। গোল্ডি সেটা নিয়ে ছিঁড়ে দলা পাকিয়ে ছেঁড়া কাগজের টুকরোটি ফেলে দিলেন। আহত সিংহীর মতো ননিবালা দেবী সঙ্গে সঙ্গে প্রচণ্ড এক চর বসিয়ে দিলেন গোল্ডির মুখে। দ্বিতীয় চরটি বসাবার আগেই উপস্থিত গোয়েন্দা কর্মচারীরা তার উদ্যত হাতকে চেপে ধরে বলল, পিসিমা করেন কি, করেন কি? ননিবালা দেবীর উত্তর, ছিঁড়ে ফেলবে তো আমায় দরখাস্ত লিখতে বলেছিল কেন? এই ননিবালা দেবী হলেন 1818 খ্রিস্টাব্দের 3 নম্বর রেগুলেশনে ধৃত বাংলাদেশের একমাত্র মহিলা স্টেট প্রিজনার।
নির্যাতিত দেশপ্রেমিক, মুক্তিপ্রাপ্ত বিপ্লবী ও অন্তরীণ আবদ্ধ যুবকেরা দলে দলে তখন মায়ের কাছে আসছেন দীক্ষা নেবার জন্য। 1916 খ্রিস্টাব্দে মায়ের কাছে দীক্ষা নিলেন ঢাকা কলেজের ছাত্র অনুশীলন সমিতির দীনেশ দাশগুপ্ত, অর্থাৎ স্বামী নিখিলানন্দ। বৈপ্লবিক কার্যকলাপের অভিযোগে এই বছর আগস্ট মাসে 2 বছরের জন্য সুন্দরবন অঞ্চলে তাকে অন্তরীণ করে রাখা হয়। ওই একই স্থানে অন্তরীণ আবদ্ধ ছিলেন মায়ের মন্ত্র শিষ্য সুরেন কর। বন্দি জীবনের কঠোরতা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেন। 1918 খ্রিস্টাব্দে বিশ্বযুদ্ধের অবসানে মুক্তিপ্রাপ্তির পর মায়ের সঙ্গে দেখা করলে মা দীনেশ দাশগুপ্তের কাছে পুলিশি নির্যাতন সম্পর্কে খোঁজ খবর নেন। সুরেন করের আত্মহত্যার খবরে গভীর দীর্ঘশ্বাস ছেড়ে মা বলেন, হে ঠাকুর, আর কতদিন তুমি এই সরকারের অনাচার সইবে? 1917 খ্রিস্টাব্দে কারামুক্ত হয়ে দেখা করতে এলেন সিটি কলেজের ছাত্র, ভারত রক্ষা আইনের ধৃত নরেশ চন্দ্র চক্রবর্তী। 1918 খ্রিস্টাব্দে মায়ের কাছে মন্ত্রদীক্ষা পেলেন মঠের তরুণ ব্রহ্মচারী গৌরহরি। তিনি ছিলেন যুগান্তর দলের প্রাক্তন সদস্য। একবার মায়ের এক নিরীহ ও ধার্মিক ভক্তকে পুলিশ বিনা কারণে কষ্ট দিয়েছিল। জব ধ্যান শেষে ঠাকুরঘর থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সামান্য প্রসাদ বা জল খাওয়ারও সুযোগ দেয় না। মা এ খবর শুনে গভীর দুঃখের সাথে বললেন, দেখো দেখি ইংরেজের কি অন্যায়! আমার ভালো ছেলে, তাকে শুধু শুধু কষ্ট দিলে, মুখে একটু ঠাকুরের প্রসাদ দিতেও দিলে না। এই ইংরেজের রাজ্য কি থাকবে? মায়ের ত্যাগী সন্তান স্বামী জ্ঞানানন্দ পুলিশের মিথ্যা সন্দেহে একবার কাটিহারে নজরবন্দি ছিলেন। কোয়ালপাড়ায় মায়ের অসুখের সংবাদে তিনি সেখানে এসে হাজির হন। দীর্ঘদিন পরে তাকে পেয়ে মা অত্যন্ত আনন্দিত। কিন্তু নজরবন্দি থাকার জন্য সকলে তাকে কাটিহারে ফিরে যেতে বললে মা গভীর দুঃখে কাঁদতে থাকেন এবং বলেন, যা হবার হবে ঠাকুরের ইচ্ছায়, ছেলে এখানে আমার কাছেই থাকবে। শেষে সকলের ইচ্ছার ফলে মা চোখের জলে ভেসে মত দিলেন বটে, কিন্তু এদেশ থেকে অত্যাচারী ব্রিটিশ সরকারের উচ্ছেদ কামনা করতে লাগলেন। 1919 খ্রিস্টাব্দে সুরেশ চৌধুরী নামে জনৈক যুবক পুলিশের নজরবন্দি থেকে মুক্তি পেয়ে সন্ধ্যার কিছু পূর্বে গোয়ালপাড়া আশ্রমে এসে উপস্থিত হয় এবং দীক্ষার অনুরোধ জানায়। আশ্রমের উপর তখন পুলিশের কড়া নজর থাকায় আশ্রমাধ্যক্ষ ও অপরাপর সকলে শ্রী শ্রী মাকে দর্শন ও প্রণামের পর তাকে চলে যেতে বলেন। মা এ খবর পেয়ে স্বামী ঈশানানন্দকে বলেন, আহা বড়দা, ছেলেটি কত কষ্ট পেয়ে ব্যাকুল হয়ে বিষ্ণুপুর থেকে হাঁটতে হাঁটতে সোজা আমার কাছে ছুটে এসেছে। তুমি যদি আজ রাত্রিটা গ্রামের কোনো লোকের বাড়িতে বা বৈঠকখানায় তাকে রাখবার ব্যবস্থা করতে পারো, তাহলে কাল সকালেই আমি দীক্ষা দিয়ে ওকে পাঠিয়ে দেব। তাই হলো। পরদিন খুব সকালে পথের মাঝে নিকটবর্তী পুকুর থেকে সামান্য জল এনে আসনের অভাবে খড় পেতে তৃণাসনে বসে সুরেশ চৌধুরীকে দীক্ষা দিয়ে মা তাকে অন্যত্র চলে যেতে বললেন। তৎকালে ম্যালেরিয়া প্রপীড়িত, অশিক্ষা কবলিত দূরধিগম্য কোয়ালপাড়া ও জয়রামবাটিতে সরকার বহু দেশপ্রেমিক যুবককে অন্তরীণ করে রেখেছিল। স্বামী সারদেশানন্দ লিখছেন, এই অঞ্চলে প্রায় প্রত্যেক থানাতেই ঐরূপ অন্তরীণ যুবক দেখা যাইত। তাহাদের মধ্যে মায়ের স্নেহাশীর্বাদের পাত্রগণও ছিলেন। মায়ের মন
তাহাদের জন্য উৎকণ্ঠিত থাকিত। কেহ কেহ সুবিধা মতো পত্র লিখিতেন। সেই সকল পত্রে পুলিশের ছাপ মারা থাকায় দেখিয়া দেখিয়া মা চিনিয়াছিলেন। এইরূপ পত্র পাইলেই মা হাতে করিয়া অশ্রুপূর্ণ লোচনে অনেকক্ষণ চাহিয়া থাকিতেন সেই পুলিশ ছাপের দিকে। কখনো কখনো দু একটি বাক্যে তাহার রুদ্ধ হৃদয় বেদনা ফুটিয়াও বাহির হইয়া পড়িত। মা এইসব সন্তানদের ত্যাগ ও দুঃখ বরণের প্রশংসা করে বলতেন, আহা কি সব চাঁদের মতো ছেলে, দেশের জন্য কতই না দুঃখ লাঞ্ছনা ভোগ করছে। মাকে একবার প্রশ্ন করা হয়েছিল, মা আজকাল সরকার যে ছেলেদের ধরে ধরে আটক করে রাখছে, এর পরিণাম কি হবে? এর উত্তরে মা বলেছিলেন, তাই তো বড় অন্যায়, এর একটা প্রতিকার শীঘ্র হবে, আর বেশি দিন নয়, ভালো হবে। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ, ভারতের স্বাধীনতা সংগ্রাম শ্রী মায়ের দৃষ্টিভঙ্গির ৪র্থ পর্ব।